নমস্কার। আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি শীতকালীন যে রোগগুলো হয় তাদের মধ্যে বিশেষ করে শ্বাসকষ্টজনিত যে রোগগুলো হয় সেই রোগ সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য। কারণ এই সময় আমরা জানি যে শিশু এবং বৃদ্ধরা মূলত আক্রান্ত হন এই রোগটাতে। এই রোগটা সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। সেটি হচ্ছে অ্যাজমা। অর্থাৎ এই অ্যাজমা হচ্ছে একটি শ্বাসকষ্টজনিত রোগ, যাতে সারা পৃথিবীর প্রায় ৩৪০ মিলিয়ন মানুষ এতে আক্রান্ত হচ্ছেন প্রতি বছর, এবং তার প্রিভ্যালেন্স রেট বিভিন্ন, অর্থাৎ আক্রান্ত হওয়ার যে অনুপাত তা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, চায়না এবং পৃথিবীর অন্যান্য দেশগুলো তাতে বিভিন্ন দেশে বিভিন্ন রকম আনুপাতিক হারে তাদের আক্রান্ত হওয়ার সংখ্যা দেখা যায়। বিশেষত আমরা দেখি যে শিশুরা যারা ৩ বছর থেকে প্রায় ১৪ বছর পর্যন্ত, ১২ বছর পর্যন্ত বেসিক্যালি তারা বেশি আক্রান্ত হয়, এবং বৃদ্ধ মানুষ যারা ষাটোর্ধ্ব তাদের মধ্যে এইটা বেশি করে দেখা যায়। আর রেসপিরেটরি ডিজিজ, অর্থাৎ এই যে শ্বাসযন্ত্র সংক্রান্ত যে কষ্টগুলো, তাদের মধ্যে বিশেষ করে যদি অ্যাজমা এবং চেস্ট ইনফেকশন থেকে যদি এটা হয়, তাহলে সেটা খুবই যথেষ্ট চিন্তা ব্যাপার। তার কারণ এই বয়সে অ্যাজমা হলে, বিশেষ করে বয়স্কদের, সেটা কিন্তু খুব ভয়াবহ আকার ধারণ করতে পারে, এমনকি মানে জীবন সংশয়েরও কারণ হতে পারে। যাই হোক, আমি এখন যে ব্যাপারটাতে বলবো যে অ্যাজমাটা কি। অ্যাজমা হচ্ছে একটা ক্রনিক কন্ডিশন অফ আওয়ার রেসপিরেটরি সিস্টেম, যেটাকে আমরা রেসপিরেটরি ট্রি বলি। অর্থাৎ রেসপিরেটরি ট্রিটা আবার কি? রেসপিরেটরি ট্রিটা হচ্ছে যে এটা একটা সিস্টেম, অর্থাৎ শ্বাসযন্ত্রের বিভিন্ন অংশের বিভিন্ন জিনিস থাকে। একেবারে এটা শুরু হয় নাসারন্ধ্র থেকে, তারপর আরেকটু পিছনে চলে যায়। নাসারন্ধ্র থেকে ওটা চলে যায় ওরোফ্যারিংস, ফ্যারিংস, তারপরে ল্যারিংস, তারপরে আরো নিচে নেমে গিয়ে ট্রেকিয়া আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, রাইট লেফট, এবং সর্বোপরি সেটা ফুসফুসের মধ্যে চলে আসে, ডান ফুসফুস এবং বাম ফুসফুস। তার মধ্যে আবার আরো সরু সরু চ্যানেল থাকে, সেগুলো হচ্ছে ব্রঙ্কিওলস। এই যে ফুসফুসের মধ্যে যেগুলো চলে যায় সেগুলো হচ্ছে ব্রঙ্কিওলস, এবং তার মধ্যে একটা ব্রঙ্কিয়াল ট্রি আরো শাখা প্রশাখা বিস্তার করে। তো এই রেসপিরেটরি সিস্টেমে যখন একটা ক্রনিক ইনফ্লামেশন হয়, প্রদাহজনিত অবস্থা হয়, তার জন্য কি হয় না, তার জন্য বেশ কিছু সিমটম তৈরি হয়। যেমন হচ্ছে প্রচন্ড কাশি হতে পারে, প্রচন্ড শ্বাসকষ্ট হতে পারে, বুকে একটা চাপ বোধ থাকতে পারে, এবং হুইজিং সাউন্ড, সাঁই সাঁই করে আওয়াজ হতে পারে। তাই এই বেসিক্যালি এইগুলো বেশি করে হয়। এটা যদি আরো বেশি দূর যায়, তাহলে আর একটা কন্ডিশন তৈরি হয়, যেটা খুব ভয়ঙ্কর কন্ডিশন, মানে যার জন্য মানে হাসপাতালে ভর্তি হতে হয় পেশেন্টকে, সেটা বাচ্চাই হোক বা বৃদ্ধই হোক। তাকে বলা হয় স্ট্যাটাস অ্যাজম্যাটিকাস, যেখানে অক্সিজেন সাপোর্ট ছাড়া শ্বাসকষ্ট চালানোই অসুবিধা হয়ে পড়ে। এবার আমরা চলে আসব এই শ্বাসকষ্টজনিত সমস্যা, বিশেষ করে এই সময়টাতে, শীতকালের এই সময়টাতে বাচ্চা অর্থাৎ শিশু এবং বয়স্কদের একটু সাবধানে চলা উচিত এই সময়। এবার আমরা দেখব যে কত রকমের হাঁপানি হয়। হাঁপানি হতে পারে অ্যালার্জিক টাইপের, হতে পারে নন অ্যালার্জিক টাইপের, হতে পারে চাইল্ডহুড অনসেট অ্যাজমা হতে পারে, এবং অ্যাডাল্ট অনসেট অ্যাজমা হতে পারে। এবং কারণটা কি? কারণ দেখতে গেলে আমরা দেখব সেটা জেনেটিক কারণে হতে পারে অ্যাজমা, বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কতগুলো, যেগুলোকে আমরা ট্রিগার অ্যাজমা বলি, যেগুলোকে আমরা অ্যালার্জিক অ্যাজমা বলি। তার কারণ এই সময় অ্যালার্জেনের পরিমাণ বাতাসে অনেক বেশি বেড়ে যায়, এবং যে অ্যালার্জেনগুলো কি হয় না, আলটিমেটলি অ্যালার্জিক রাইনাইটিস তৈরি করে। অ্যালার্জিক রাইনাইটিসের পর যেটা চলে আসে সেটা হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কাইটিস, আরেকটু নেমে গিয়ে ওটা অ্যাকিউট ব্রঙ্কাইটিস। এটা যদি বারবার হতে থাকে তাহলে ক্রনিক ব্রঙ্কাইটিস, এবং ফাইনালি ওটা আরো নিচে নেমে গিয়ে
ফুসফুসের মধ্যে যখন অ্যাটাক করে তখন তাকে বলা হয় ক্রনিক ব্রঙ্কাইটিস এবং ফাইনালি ব্রঙ্কিয়াল অ্যাজমা। এই যে গোটা পথটা অতিক্রম করলো, এই গোটা পথটা অতিক্রম করে বিশেষত কিন্তু এখানে একটা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধক ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেমের কিন্তু এটার উপরে অনেক একটা বিরাট ভূমিকা আছে। আমি সেটার মধ্যে যেতে চাইছি না। এবার আমি চলে যাব, আমি সিমটমের কথা বললাম, সেখানে আরেকটু আলোকপাত যদি করি, দেখবো সেখানে একটা শ্বাসকষ্ট হয়, শর্টনেস অফ দি ব্রিথ বলি আমি যাকে, হুইজিং এর কথা বলেছি, কাশি চলতে থাকে, এই কাশিটা খুব প্রচন্ড হতে পারে, আবার অল্পও থাকতে পারে, এবং চেস্টে আমি বলেছি একটা টাইটনেস, একটা মানে মনে হচ্ছে যেন নিঃশ্বাস নিতে পারছি না। বাচ্চারাও বলে বা বয়স্করাও বলেন অনেক সময় যে বুকটা মনে হচ্ছে চেপে ধরেছে। অ্যাজমা ডায়াগনোসিস আমরা যদি দেখি তাহলে বেসিক্যালি আমরা চেস্ট এক্সামিন করব, অর্থাৎ ডাক্তাররা যেভাবে বুক পরীক্ষা করেন সেটা করে দেখবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে লাং ফাংশন টেস্ট, যাকে আমরা স্পাইরোমেট্রি বলি, এই স্পাইরোমেট্রি করেও আমরা ধরতে পারি। এবং পিক ফ্লো মেজারমেন্ট, অ্যালার্জি টেস্টিং এবং ইমেজিং টেস্ট, মানে আমরা এক্সরেও করতে পারি। এবার আমরা চলে আসবো অ্যাজমার শেষের দিকটায়, সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি অ্যাজমা যখন হয় তখন কি ঘটে থাকে, সেই জায়গাটা যদি আমরা একটু আলোকপাত করি তাহলে আমরা দেখব যে অ্যাকচুয়ালি একটা এয়ারওয়ে কনস্ট্রিকশন হয়, যেটাকে আমরা এয়ারওয়ে অবস্ট্রাকশনও বলতে পারি। আমি একটা ছোট্ট জিনিস আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন আপনারা এখানে যে একটা আছে নর্মাল এয়ারওয়ে, একটা আছে অ্যাজমাটিক এয়ারওয়ে, আর একটা আছে অ্যাজমাটিক এয়ারওয়ে ডিউরিং অ্যাটাক। আমি প্রথমে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নর্মাল এয়ারওয়ে, মানে শ্বাসযন্ত্রের যে নর্মাল অবস্থাটা দেখুন এখানে, আশা করছি দেখা যাচ্ছে প্রথম অবস্থাটা কতটা গ্যাপ রয়েছে এটার মধ্যে। এটা হচ্ছে একটা নর্মাল এয়ারওয়ে, অর্থাৎ শ্বাসপথটা একেবারে নর্মাল হয়ে আছে। তারপরে আমি দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে যে দেখুন এটা ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়েছে, অর্থাৎ বিভিন্ন ফ্যাক্টরের জন্য এটা একটু ছোট হয়ে গেছে, যেহেতু ভেতরে একটা প্রদাহজনিত অবস্থা চলছে সেই জন্য জায়গাটা ছোট হয়ে গেছে। এবং আরো আমি দেখাচ্ছি যে অ্যাজমাটিক এয়ারওয়ে ডিউরিং অ্যাটাক, এবার যখন অ্যাজমা চলছে সেই সময় দেখুন আরো বেশি শ্বাসযন্ত্রের যে পথ সেটা আরো বেশি কনস্ট্রিকশন হয়ে গেছে, আরো বেশি সরু হয়ে গেছে, এবং তখন হুইজিং সাউন্ড হচ্ছে, তখন নিঃশ্বাস নেওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। এবার হচ্ছে যে ট্রিটমেন্টের যদি আমরা পরিস্থিতিতে আসি, ট্রিটমেন্ট করতে হলে যদি এর বিভিন্ন ভাগ রয়েছে, কোন অবস্থায় আমরা চিকিৎসাটা করব, অর্থাৎ রোগীর অবস্থার উপর এটা ডিপেন্ড করে কি ধরনের আমরা চিকিৎসা করব। আমি যে জায়গাটাতে বলি যে প্রথম অবস্থায় যদি আমাদের কাছে চলে আসে, তা স্বাভাবিক যে ওষুধগুলো সেগুলো দিলেই হয়ে যায়, মানে সর্দি কাশি কমার স্বাভাবিক ওষুধগুলো দিলে হয়ে যায়। কিন্তু এটা যদি একটু বড় জায়গায়, একটু বেশি জায়গায় পৌঁছে যায়, একটু ডিপে চলে যায়, তখন আমাদের কিন্তু অক্সিজেনের ব্যবস্থা করতেই হবে। অক্সিজেন না হলে কিন্তু সেক্ষেত্রে রোগী তার শ্বাস প্রশ্বাস চালাতে পারবে না, বা আরো বেশি ফুসফুসের উপর চাপ পড়ার পর সেটা হার্টের উপরে চাপ পড়ে গিয়ে শেষ পর্যন্ত স্ট্যাটাস অ্যাজমাটিকাস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই বিশেষ করে বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে সেটা কিন্তু আরো বেশি মানে জীবন সংশয়কারী হয়ে উঠতে পারে। আমাদের হোমিওপ্যাথিতে আমরা কি করতে পারি, আমাদের বেশ কিছু ওষুধ আছে, কিন্তু আমরা ওই স্পেসিফিক্যালি ওষুধের নাম করে অ্যাজমার ট্রিটমেন্ট আমরা করি না, তার কারণ এটা একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, মানে এয়ারওয়ে রেস্ট্রিকশন হয়ে যায়, কনস্ট্রিক্টেড হয়ে যায়। সুতরাং আমরা কিন্তু এখানে এদের কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেই সেগুলো সমাধান করার চেষ্টা করি। তবুও তার মধ্যে আমরা বলতে পারি বেশ কিছু মেডিসিন যেগুলো ভালো উপকার দেয়, যেমন আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে যেটা বলি যে আর্সেনিক অ্যালবামের মতো ওষুধ ভালো কাজ দেয়, বা আমরা আরো যে অ্যাজমার মানে রেসপিরেটরি ট্র্যাক্টের যে ওষুধগুলো, ব্রায়োনিয়া কাজ দেয়, আর্সেনিক অ্যালবাম কাজ দেয়, ক্যালকেরিয়া কাজ দেয়, সালফার কাজ দেয়, টিউবারকুলিনাম কাজ দেয়। তো এরকম অসংখ্য আমাদের ওষুধ আছে। এবং শুধুমাত্র তাই নয়, রিলিফ দেওয়ার জন্য, অর্থাৎ তার শ্বাসকষ্ট থেকে রিলিফ দেওয়ার জন্য কিছু কিছু ছোট ছোট মেডিসিনও আছে, সেই ছোট মেডিসিনগুলো খুব রিলিফ দিয়ে থাকে। আমি বেশি নাম বলে, ওষুধের নাম বলে আমি বিভ্রান্ত করতে চাই না। আমি যেটুকু বলতে চাই যে এই রকম ক্রনিক অ্যাজমার ট্রিটমেন্ট যদি আমাদের করতে হয়, বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ বয়স্ক লোকেদের জন্য হোমিওপ্যাথিতে অ্যাজমার অর্থাৎ হাঁপানির যথেষ্ট ভালো চিকিৎসা আছে এবং সেটা করা সম্ভব।
তাই আপনারা অবিলম্বে অ্যালভিওলাই গুলো ফাইব্রোস হয়ে যাওয়ার আগে, মানে এমফাইসিমা ডেভেলপ করার আগে, দীর্ঘদিন ভুগতে ভুগতে এমফাইসিমা হয়ে যায়, এরকম ডেভেলপ করার আগেই আপনারা অবিলম্বে চিকিৎসা ব্যবস্থার মধ্যে আসুন এবং হোমিওপ্যাথি চিকিৎসা নিন, তাতে আপনারা ভালোই থাকবেন। ধন্যবাদ।